শোনো, আমি একটা কথা বলি। বিশ্ব বাটপার ইউনূস আর ওই এখনো তার এরা ভাবছে যে এভাবে মেরে মেরে আওয়ামী লীগের শেষ করে দেবে। তা আওয়ামী লীগের শেষ করতে পারবে না। এই সব হত্যার বিচার হবে। আমি কথা দিচ্ছি, বিচার ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা এটাই ইনশাল্লাহ চাই যে বাংলাদেশে ওই দায় আমরা মুক্তি এটাই দিলে কি চাই। হবে? বিচার হবে একদিন। আমার স্বামীর বিচার আমরা অনেক চাই, কারণ আমার স্বামী বিনা ইয়েতে মারা হ্যাঁ, গেল। বিচার হবে। আমি অনেক বললাম তো, আমি বঞ্চিত যখন হলো। বেঁচে আছি এগুলি বিচার না করে ছাড়বো না। এটা হলো কথা। আমাকে তো এটা মেরে আমরা ফেলতে চাইছিল, আমি বেঁচে গেলাম, কিন্তু বেঁচে যখন গেছি তখন তো ওই বিচার করতেই হবে। ধৈর্য ধরেন, আল্লাহ ইনশাল্লাহ ডাকেন, আর বেশি দিন নাই, 6 মাস অপেক্ষা করেন। গণভোট নিয়ে বিএনপির বর্তমান অবস্থান আগে প্রকাশ পেলে রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হতো বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ভোটের আগে সকলের সম্মতি নিয়ে আয়োজন করা হয়েছিল গণভোট। আর আলী ইমাম মজুমদারের মতে সংস্কারের দাবি থেকে সরে আসা ঠিক না। 1.5 বছরে বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে রাজনৈতিক ইন্ধন ছিল বলেও মনে করেন এই উপদেষ্টারা। তাদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী রাসেল আহমেদ। ভিন্ন এক পরিস্থিতিতে 2024 সালে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিভিন্ন পেশা ও ছাত্র প্রতিনিধির সমন্বয়ে গড়া পরিষদ দায়িত্ব পালন করে 19 মাস। পরে তারা গেছেন নিজ নিজ পেশা বা লেখালেখিতে। প্রায় সবাই দেশে আছেন নিজ বাসা বা পুরনো কর্মস্থলে। জুলাই অভ্যুত্থানের পর নির্বাচন, বিচার ও সংস্কারের দাবি ছিল ছাত্র জনতার। ওই দায়িত্ব কতটা পালন করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? সাবেক 3 উপদেষ্টার মতে শুরু থেকেই দাবি আদায়ের আন্দোলনের নামে চাপে রাখা হয় অন্তর্বর্তী সরকারকে। জামাতে বলছে আপনারা দিয়ে দেন, অ্যাটলিস্ট রোজার পরে দিয়ে দেন, কিন্তু বিএনপি বলছে ডিসেম্বরে দিয়ে দেন স্ট্রংলি, এবং তারা বলছে আমরা আন্দোলন করবো। এবং আমরা টের পাচ্ছিলাম যারা প্রেশার ক্রিয়েট করবে, এবং নানা অস্থিরতা দেখছেন। ওইটা যে ডেইলি রেট একটা আন্দোলন হতো, আমরা তো প্রায় 1000 5 থেকে 600 আন্দোলন দেখেছি, এবং আমরা তখন টের পেয়েছি যে এটার পেছনে ডেফিনেটলি প্রেশার গ্রুপ আছে। অনেক সময় আমরা সচিবালয়ে দেখতাম যে আমরা 5টা বেজে গেছে, বেরোতে পারছি না, কারণ নিচে আন্দোলন হচ্ছে। এখন সবার আন্দোলন কি মিটমাট হয়ে গেছে? তো ওইটা যে একটা চাপে রেখেছে অন্তর্বর্তী সরকারকে। আমরা 25-এরও মাঝামাঝি সময় এসে যে খুব আরামে কাজ করতে পেরেছে তা কিন্তু না। তো সেই অর্থে আমাদের কাজ করার সময়টাও খুব বেশি ছিল না। গভর্নেন্স ভেঙে পড়েছিল, সচিবদের বেশ কিছু পালিয়ে বেড়াচ্ছিল, কিছু পালিয়েও গেছে দেশ থেকে। ঠিক তেমনভাবে আপনার বাংলাদেশ ব্যাংকে গভর্নর পালিয়ে গেছিল। গোটা স্ট্রাকচারটাকে দাঁড় করে এটা খুব সোজা জিনিস ছিল না, ভুলভ্রান্তিও ছিল, সমস্ত কিছু ছিল। তার মধ্যে কিন্তু আমরা চেষ্টা করেছি, যতটা সম্ভব ডেলিভার করেছি। জুলাই সনদ হলেও এখনো গণভোট নিয়ে বিপরীত অবস্থানে সরকার ও বিরোধী দল। সংস্কারের নামে নির্বাচন ঠেকানোর শঙ্কা করেছিলেন বলে সংসদে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কি আরও দীর্ঘ সময় থাকতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার? নির্বাচন না দেওয়ার কোনো সুযোগ ছিল না এবং কোনো পরিকল্পনাও ছিল না। এখানে কেন যে ওনারা এখন এটাকে অজুহাত হিসেবে, আমি বলবো যে এটাকে অজুহাত হিসেবে নিচ্ছেন, প্রতিশ্রুতি ভাঙছেন কেন, এটা আপনাদের কাছে উত্তর দিতে হবে না? এই কথাটা তো খুব দায়িত্বশীল গণমুখী কথা হতে পারে না। আমার ধারণা যতটুকু সম্ভব তারা ঐক্যমতে পৌঁছাতে চেষ্টা করবে, এবং তারা কোথাও না কোথাও একটা জায়গাতে পৌঁছাতে পারবে। গণভোটটা যে হয়েছে, যে জুলাই সনদ যেটাকে বলা হয়, সেই জুলাই সনদের মধ্যেও কিন্তু তাদের কতগুলি ক্ষেত্রে তাদের ভিন্ন মত ছিল। আমরা যদি টের পেতাম, বা ছাত্র যদি টের পেতে যে এটা সনদ হবে তবে না, যে দিনের পর দিন মিটিং করলো, এগুলো সব লোক এখনো মিটিং যদি মনে করতো, তখন তো সিনারি অন্যরকম হতো। এরা ভাবছে ওই, শোনো, আমি একটা কথা বলি। বিশ্ব বাটপার ইউনূস আর ওই এখনো তার এরা ভাবছে যে এভাবে মেরে মেরে আওয়ামী লীগের শেষ করে দেবে। তা আওয়ামী লীগের শেষ করতে পারবে না। এই সব হত্যার বিচার হবে। আমি কথা দিচ্ছি, বিচার হবে ইনশাল্লাহ। আমরা এটাই ইনশাল্লাহ চাই যে বাংলাদেশে আমার ওই দায় মুক্তি দিলে কি হবে? বিচার হবে একদিন। স্বামীর বিচার আমরা অনেক চাই, কারণ আমার স্বামী বিনা ইয়েতে মারা হ্যাঁ, গেল। বিচার হবে। আমি বললাম তো, আমি যখন বেঁচে আছি এগুলি বিচার না করে ছাড়বো না। এটা হলো কথা। আমাকে তো মেরে ফেলতে চাইছিল, আমি বেঁচে গেলাম, কিন্তু বেঁচে যখন গেছি তখন তো ওই বিচার করতেই হবে। ধৈর্য ধরেন, আল্লাহ ডাকেন, আর বেশি দিন নাই, 6 মাস অপেক্ষা করেন। গণতন্ত্রের সহিত ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যিনি চোখ রাঙিয়ে কথা বলেছিলেন, বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশি ভাইয়েরা, তোমরা দরকার ঘাস খেয়ে হলেও সীমান্ত রক্ষার জন্য অস্ত্র বানাও। সেই খোদা আমাদের শহীদ উসমান হাদি ভাই এইখানে হলো আমাদের পাশে ঘুমিয়ে রয়েছেন। উনি আমাদের দেখছেন, উনি আমাদেরকে বলে গিয়েছিলেন, ইনসাফের ডাক দিয়েছিলেন, বাংলাদেশের পক্ষের আজাদীর আন্দোলনে ডাক দিয়েছিলেন। যারা আমরা উসমান হাদি ভাইকে ভালোবাসি, যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা কবি নজরুলের মন্ত্রে দীক্ষিত আছে, আমাদের সামনে একটি নতুন যুদ্ধ অবতীর্ণ হয়েছে। সেই যুদ্ধের মধ্যে চলে এসেছে গেরুয়া রক্ষী বাহিনী, যারা আমাদের সীমান্তে শুধু 2000 থেকে 2026 সাল পর্যন্ত 2025 জন মানুষ বাংলাদেশি নাগরিককে তারা হত্যা করেছে। প্রত্যেকবার যখন বাংলাদেশ নাগরিককে তারা হত্যা করেছে, তারা বাংলাদেশে 2025 বার বাংলাদেশের সীমান্ত এবং বাংলাদেশের মানচিত্রের উপরে হলো যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের যিনি বর্তমান সরকার, ওনারা বলেছিল সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ আপনি মুখে বলেন, আর সীমান্তে যখন মানুষ মরে তখন আপনার বক্তব্য এবং কাজ হলো সাংঘর্ষিক। এই জন্য বক্তব্য এবং কাজ যখন সাংঘর্ষিক হয় তাদেরকে বলা হয় মুনাফিক। অর্থাৎ আপনি বললেন যে আপনি বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করবেন হাত উঠে ভোট দেওয়ার জন্য, জনগণ হাত উঠে ভোট দিয়েছে, এবং বাংলাদেশে কোনো সংস্কার আপনি বাস্তবায়ন করছেন না।
আমরা যখন এগুলা দেখি তখন আমরা তাদেরকে বলি ভুয়া জাতীয়তাবাদী, ভণ্ড জাতীয়তাবাদী, সাধারণ জাতীয়তাবাদী। যদি জাতীয়তাবাদী হতে হয় তাহলে প্রথমে আপনাদেরকে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে সীমান্তের মানুষদেরকে আপনাদেরকে রক্ষা করতে হবে। গতকালকে লালমনিরহাট হাতীবান্ধাতে খাদিমুল ইসলাম নামে এক ভাইকে 600 বুলেটের আঘাতে তাকে শহীদ করা হয়েছে। সেখানে বিএসএফ বক্তব্য দিয়েছে, তাদের তাল মিলিয়ে বাংলাদেশের যে বাহিনী রয়েছে সীমান্তবর্তী তারাও বলেছে সে নাকি গরু চোরাচালান করতে গিয়েছে। বাংলাদেশের কোন মানুষ গরু চোরাচালান করতে পারে না। মারা গেছে এরকম একটা হত্যা মামলায় আসামি হয়ে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, টকশো করছেন, সেরকম আওয়ামী লীগও ইলেকশন করার অধিকার রাখে। যেদিন তার বিচার হয়ে যাবে সেদিন আওয়ামী লীগ আপনার সমস্যা আছে মাথায়। পছন্দ হচ্ছে শরীরে। আপনার দালালি করবেন না, আমি বলি আওয়ামী লীগের দালালি করবেন না, বসে বসে আওয়ামী লীগের দালালি করবেন না। আনিস আলমগীর ভাইয়ের একটা কথা আমাকে খুব ব্যথিত করেছে। ফ্যাসিবাদের পতিত শক্তি রাজনৈতিক শক্তি হিসেবে উনি এখনো বিবেচনা করছেন। ফ্যাসিবাদের পতিত শক্তি রাজনৈতিক শক্তি নয়, এবং তার অংশগ্রহণ নিশ্চিত করা মানে ইনক্লুসিভ নির্বাচন নয়, মনে রাখা দরকার। দ্বিতীয়ত হচ্ছে 5ই আগস্টের পর কথিত একটি রাজনৈতিক দলের যে পতন হয়েছে আনিস আলমগীর ভাইরা সেটা ধারণ করেন না। আপনি শুনেছেন গণ অভ্যুত্থানে সরকারের পতন হয়, পতনের পর ক্ষমতাচ্যুত হয়, কিন্তু রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে ভেগে যায় শুনেছেন নাকি? যারা রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে ভেগে চলে গিয়েছেন তাদের নির্বাচনে রাখতে হবে এই দায় জনগণ নিয়েছে নাকি? সেই জন্য সংগ্রাম হয়েছে নাকি? অতএব ইনক্লুসিভ নির্বাচন কি জনগণ তো জানে। হ্যাঁ, নির্বাচন ব্যবস্থাপনায় আওয়ামী লীগ হস্তক্ষেপ করেছে, নিয়ন্ত্রণ করেছে, দখল করেছে, বিধায় তো পতিত শক্তি হয়েছে। নতুবা আওয়ামী লীগের মতো একসময়কার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে দেশ ছাড়তে হবে কেন? অতএব সেগুলি ইনক্লুসিভ নির্বাচন ছিল না। এখন যেটা হচ্ছে জাতীয় ঐক্যবদ্ধভাবে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাচ্ছি। ওকে, একবার একটি রাজনৈতিক দল তার বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে গিয়েছে, আওয়ামী লীগের বিচার দাবি হয়েছে, আইন করা হয়েছে, বিচার হবে, ট্রায়াল ফেস করবে, তারপর রাজনীতিতে বৈধ রাজনীতি করবে, নির্বাচন করবে, সবই করবে। কেন তার আগে কেন হবে না? এত উদ্বিগ্ন হলেন কেন? বিচার হওয়ার আগে কিভাবে বিচার হয়ে যাবে? কেন হবে? আপনি তো ভেগে গেছেন, পালিয়ে গেছেন, আপনার রাজনীতি মানুষ বর্জন করেছে, আপনার পতন ঘটিয়েছে, এটা আপনার শাস্তি চায়, আপনার রাজনীতি নিষিদ্ধ চায়। আপনারা বলবেন না, আওয়ামী লীগের বলেন। আওয়ামী লীগ না, ওই যে আপনার গোত্রদাহ হয়, গায়ে লেগে যায়, মায়া কান্না আসে, তাদের জন্য বলছি। এত সহজে ভাবে নিয়ে না। ওকে, শামীম হায়দার পাটোয়ারির সাথে আমি একমত। আপনি যদি প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র চান, আপনি যদি ধরেন উদার গণতন্ত্র চান, গণতন্ত্র যদি নিজের পক্ষে না নেন, ওই জায়গাগুলি থাকতে পারলে ভালো হতো, বিশেষ করে সংবিধান সংশোধনের জায়গায়। হ্যাঁ, ফ্যাসিবাদী তো সবসময় দোষর চায়, আবার দোষর পায়ও। আপনি যদি এভাবে বলেন জাতীয় পার্টির সহযোগিতা ছিল বিদায় শেখ হাসিনা দ্রুত ফ্যাসিস্ট হয়েছে, আর নাহলে তার ফ্যাসিস্ট হওয়া চাই দ্রুহ হতো, সেভাবে দেখলে তো বলা যায় জাতীয় পার্টির সহযোগী। কারণ আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে সর্বাত্মক ভূমিকা পালন করেছে, সর্বাধিক ভূমিকা পালন করেছে। আর মুক্তিযুদ্ধ তৈরি করেছে আওয়ামী লীগ আর বিএনপির মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলার সুযোগ আছে। যদিও আমাদের অনেক বড় বড় নেতা, যাদেরকে কেউ মানে কিনা জানি না, জনগণের উপর কোনো প্রভাব আছে কিনা জানি না, তারা জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করেছে। জিয়াউর রহমান অত ছোট না, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে একটা প্রবাদ পুরুষ। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না বললাম যেমনি, তেমনি মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, সেটা বঙ্গবন্ধুর পক্ষ। দেশের স্বার্থ বিনষ্ট করে কোনো চুক্তি করবে না সরকার, বলেছে মির্জা ফখরুল। দেশের জাতীয় স্বার্থকে বিনষ্ট করে কোনো চুক্তি করবে না সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে কি না তা ফারাক্কা চুক্তির সম্পাদনের মধ্য দিয়ে নির্ভর করবে। বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখবে সরকার। শনিবার ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বিএনপি মহাসচিব বলেন, চলতি বছর চুক্তি শেষে ফারাক্কা চুক্তি নবায়নে ভারতকে এগিয়ে আসতে হবে, তবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা ব্যারেজ চুক্তি নবায়ন করা হবে। পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ফারাক্কা নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের জনগণের অভিপ্রায় ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে ফারাক্কা ইস্যু সমাধান, আলোচনা ও চুক্তি করতে হবে। মির্জা ফখরুল বলেন, এটি গোষ্ঠীর কয়েকজন নেতা বিভিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। বাংলাদেশের জনগণ যারা বুকের রক্ত দিয়ে গণতন্ত্র অর্জন করেছেন, তারা কখনোই কোনোভাবে কোনো রকম চক্রান্ত ষড়যন্ত্রকে এখনো মাথা তুলে দাঁড়াতে দেবে না। জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এক অনুষ্ঠানে পানি
এক অনুষ্ঠানে পানি ও পরিবেশগত সংকটের পাশাপাশি দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, পানি সমস্যা, পরিবেশ সমস্যার পাশাপাশি সাম্প্রদায়িক সমস্যাও বিরাট আকার ধারণ করেছে। যে উগ্র সাম্প্রদায়িকতা বিকাশ ঘটেছে সেটি নিয়ন্ত্রণ দরকার। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করব না, তবে দাসত্বের শৃঙ্খলে আটকে থাকব না। আলোচনার সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মেন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির প্রচার সম্পাদক সুলতানা সালাউদ্দিন টুকু প্রমুখ। জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে বলেছে প্রধানমন্ত্রী। কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে তা বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মহাসচিব, বিএনপি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শনিবার দুপুরের দিকে কুমিল্লার বড়ুয়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। পর্যায়ক্রমে সব ওয়াদা পালন করার কথা জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনে বিএনপিকে জনগণ যে ওয়াদা দেয় সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে। এরই মধ্যে ফ্যামিলি কার্ড, খালফন কর্মসূচি ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইমাম মুয়াজ্জিনদের সম্মানের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আপনারা দেখছেন, আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা মানুষকে কার্ড দেওয়া শুরু করেছি। এই এলাকায় মানুষের ফ্যামিলি কার্ড পাবে। আগামী জুনে যে বাজেট সেখানে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বরাদ্দ রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সময় সরকারের বিরুদ্ধে কথা বলে গুম মামলা করা হতো। দেশের মানুষ 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে তাদেরকেই দেশ থেকে বিতাড়িত করেছে। দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠায় বহু মানুষ শহীদ হয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তারেক রহমান বলেন, এই দেশে মানুষ একটা বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল, কিন্তু দেশের মানুষ মুক্ত হয়েছে সেই অবস্থা থেকে। তবে শুধু দেশ স্বাধীন করলে হবে না, দেশ যদি স্বাধীন করি, দেশকে স্বৈরাচার মুক্ত করি, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা।